আমার স্ত্রী বারবার বলছে যে ন্যাম ফ্ল্যাটে ৬ নম্বর ভবনে কেউ নাই, শুধু আমরা ছাড়া। সাবেক মন্ত্রী রেজাউল করিমকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। আওয়ামী লীগের এই নেতা সরকার পতনের পর যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন সেটা দিয়ে একটা পূর্ণ দৈর্ঘ্য ছবি বানানো যাবে। আওয়ামী লীগের পতনের পরও বেশ কিছুদিন রেজাউল করিম দেশে ছিলেন। ওই সময় তিনি ভয়াবহ সব অভিজ্ঞতার মুখোমুখি হন। এরপর জানের মায়া ত্যাগ করে কাঁটাতার আর কর্দামাক্ত পুকুরের ভেতর দিয়ে তিনি ভারতে পলায়ন করেন। রেজাউল করিমের বিপদের সময় তাকে জিম্মি করে টাকা আদায় করতে চেয়েছিল এক ছাত্রলীগ নেতা, আর তাকে সাহায্য করেছিল সরকার বিরোধী আন্দোলনে যুক্ত থাকা একজন। দেশ ছেড়ে পালানোর দীর্ঘদিন পর এসব অভিজ্ঞতার কথা জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। ইউটিউবে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রেজাউল করিম। সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অর্থাৎ সরকার পতনের দিন তিনি রাজধানীর ন্যাম ভবনের নিজ বাসায় ছিলেন। আগের রাতেও দলের শীর্ষ নেতাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল, কিন্তু পরদিন পরিস্থিতি এমন রূপ নেয় যে তিনি বুঝতে পারেন ওই ভবনে তিনি একাই আছেন। স্ত্রী ও মেয়েকে বারবার সতর্ক করলেও রেজাউল করিম তখনও বিষয়টিকে গুরুত্ব দেননি। তিনি তার স্ত্রীকে ধমকিয়ে টেলিভিশন বন্ধ করতে বলেছিলেন, কারণ খবর দেখলে তার আরও দুশ্চিন্তা হতো। রেজাউল করিমের বিশ্বাস ছিল শেখ হাসিনা আছেন, নিশ্চয়ই তিনি পরিস্থিতি সামাল দেবেন, কিন্তু সে আস্থাতেই ঘুরে বালি। বিপদ উল্টো আরও বাড়তে থাকে। ৫ আগস্ট সকালবেলা তিনি যখন সবার মেসেজ পাচ্ছেন অবস্থা খুবই বিপন্ন, তখন ন্যাম ভবনের সামনে আন্দোলনকারীরা এসে গেছে। সেখানকার কেয়ারটেকার এসে রেজাউল করিমকে বের হতে মানা করেছিল। বলা হয়েছিল তিনি যেন লাইট অফ করে বসে থাকেন। এরপর তার কথাতে তিনি ফ্যান লাইট বন্ধ করে দেন। তার স্ত্রী তখন বাথরুমে লুকিয়ে পড়ে। অন্যদিকে লোকজন এসে প্রচণ্ডভাবে দরজায় আঘাত করতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে আর অন্ধকার দেখে তারা ধরে নিয়েছিল বিল্ডিংয়ে কেউই নেই। সে যাত্রায় রেজাউল করিম ও তার পরিবার বড় বাঁচা বেঁচে যান। অবশ্য বিপদ তখনও কাটেনি। রেজাউল করিমের ভাষ্যমতে এরপর আন্দোলনকারীদের ভেতর থেকে একজন লোক এসে তাকে সহযোগিতা করে, কারণ মন্ত্রী থাকাকালীন তিনি ওই লোকের উপকার করেছিলেন। সে এসে তাদের কাপড় চোপড় বদলাতে বলে। এরপর মাস্ক পরিয়ে রোগীর ভান ধরিয়ে তাদেরকে বের করে নিয়ে আসে। বাসা থেকে রেজাউল করিম কিছু নিয়ে বের হতে পারেননি, এমনকি তার কাছে সিএনজি ভাড়া টাকাও ছিল না। তিনি সপ্তাহখানেক এক আত্মীয়ের বাসায় লুকিয়ে থাকেন, কিন্তু সেখানেও জানাজানি হয়ে যায়। পরে তিনি বাসা পাল্টে বসুন্ধরায় আরেক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন, আর ওখানেই তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে ছাত্রলীগ নেতা তাপস চৌধুরী। রেজাউল করিমের ভাষ্যমতে তাপস প্রমোশনের নাম করে তার কাছে ১২ কোটি টাকা চেয়েছিল, কিন্তু দর কষাকষি শেষে ১০ লাখ দিতে রাজি হলেও সে এটা মেনে নেয়নি। সে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে, আর তখনই মোটরসাইকেলে করে একজন স্টাফ এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু রেজাউল করিমের স্ত্রী তখনও অনিরাপদ অবস্থায় ছিল। পরে কোনো কুল কিনারা না পেয়ে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, আর এতে তাকে সহযোগিতা করে কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। লুকিয়ে ভারতের কাছাকাছি পৌঁছার পর তিনি সীমান্ত পার করে দেওয়া লোকজনের সাথে যোগাযোগ করেন। তারপর তারা তাকে একটা বাগানের নিচে ঢুকায়। একটা কর্দমাক্ত পুকুরের মধ্যে তিনি ৩.৫ ঘন্টা ছিলেন। তার কাটার আঘাতে তার শরীরে প্রচণ্ড জখমও হয়েছিল। এভাবে ৪ ঘন্টার চেষ্টায় বর্ডার ক্রস করে রেজাউল করিম ভারতে ঢোকেন। ভারতে গিয়ে তিনি কলকাতায় বাংলাদেশের সাবেক এক কর্মকর্তার বাসায় আশ্রয় নেন। পরবর্তীতে সেখানকার গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে পাসপোর্টে অ্যারাইভাল সিল ও এক্সিটেড পারমিশন নেন। ভারত থেকে অন্য একটি দেশে পাড়ি জমান। তবে রেজাউল করিম নিজের বর্তমান অবস্থান অর্থাৎ ভারত থেকে কোন দেশে গেছেন সে সম্পর্কে কিছুই জানান নেই।